আজ আমরা একটু ওয়েট করি, তারপর আমরা শুরু করবো আস্তে আস্তে। অন্তরীকরণের আমাদের এর আগে এই লিমিটের আমরা একটা ক্লাস নিয়েছিলাম পুরা। এরপর হচ্ছে অন্তরীকরণের যত ধরনের ম্যাথ আছে পুরো বেসিকের উপরে একটা ক্লাস ছিল। আর আজকে হচ্ছে অল্প কিছু অংশ বাকি আছে অন্তরীকরণের, যে লাস্টের অল্প কিছু অংশ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তারপর হচ্ছে স্পর্শক ও অবিলম্ব, তারপর হচ্ছে তোমার গুরুমান লঘুমান নির্ণয় করা। এই ধরনের কনসেপ্টগুলো বাকি ছিল। এই কয়েকটা কনসেপ্ট করলে আমাদের আর কোনো কনসেপ্ট বাকি নেই। তো সেগুলো খুব একটা বড় না, অল্প কিছু কনসেপ্ট। যেহেতু আমাদের এখন তো আমাকে অ্যাডমিশন স্টাইলে পড়তে হবে, অ্যাডমিশন স্টাইলে এগুলোর মধ্যে হচ্ছে কমন কনফিগারেশন আছে, সেগুলো আমরা আলোচনা করব। আর এরপরে যোগজীকরণ যদি আমরা চিন্তা করি, যোগজীকরণের অলরেডি আমি বেসিকের একটা ক্লাস দিছি, যে প্রথম ক্লাস অলরেডি তোমাদের আগে আপলোড দেওয়া হয়েছিল 47 মিনিটসের ওই ভিডিওটা। তো ওইটার পর থেকে আমরা আগামী ক্লাস থেকে পড়াবো। সো আজকের ক্লাসটা আমাদের নর্মালি বেশি লেন্দি হবে না, আমাদের আজকে শুধু আমরা অন্তরীকরণটা ফিনিশিং দিব। আমরা শুরু করবো তাহলে আস্তে আস্তে, একটু ওয়েট। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। আজকের ক্লাসটা আমাদের বেশি লেন্দি করবো না, আমরা শুধুমাত্র অন্তরীকরণে ফিনিশিংটা দিয়ে দিব। আর আমরা কিছু অন্তরীকরণে ম্যাথ প্র্যাকটিস করব, অন্তরীকরণে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি। প্রথমত আসো, আমরা অন্তরীকরণ করতে গেলে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এর মানে তুমি বারবার যে অন্তরীকরণ করবে, দিস ইজ কল্ড পর্যায়ক্রমিক অন্তরীকরণ। যেমন আমাদের মনে করো যে কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স, যেমন ফর এক্সাম্পল আমাদের ওয়াই আছে। ওয়াইকে আমি একবার অন্তরীকরণ করলে তাকে আমরা বলি হচ্ছে ডি ওয়াই ডি এক্স। যদি আমি আরও একবার অন্তরীকরণ করি তাহলে তাকে আমি বলি ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার। এভাবে কন্টিনিউয়াসলি যেতে 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 যদি আমি তাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করি, তখন তাকে আমরা প্রকাশ করি এভাবে ডি টু দি পাওয়ার এন ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রথম থিম, ওয়াই দিয়ে বললে। আবার যদি বলি আমার কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স, আবার ওয়াই বলি, ওয়াই আছে, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে এটাকে আমরা ওয়াই প্রাইম বলতে পারি।
দুইবার অন্তরীকরণ করলে তাকে আমরা ওয়াই ডবল প্রাইম বলতে পারি। এভাবে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে ওয়াই টু দি পাওয়ার এন বলা যায়। আবার একইভাবে আমরা এটাকে বলতে পারি, মনে করো আমার একটা ফাংশন আছে ওয়াই, এই ওয়াইটাকে একবার অন্তরীকরণ করলে বলতে পারি ওয়াই ওয়ান, দুইবার অন্তরীকরণ করলে বলতে পারি ওয়াই টু। এভাবে আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করলে তাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াই এন। একইভাবে সিম্পল তুমি বলতে পারো কোনো একটা ফাংশন যদি তোমার এফ অফ এক্স থাকে, ওই ফাংশন এফ অফ এক্সকে একবার অন্তরীকরণ করলে তাকে আমরা বলতেছি এফ প্রাইম অফ এক্স, দুইবার অন্তরীকরণ করলে তাকে আমরা বলতেছি এফ ডবল প্রাইম অফ এক্স। এভাবে আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করলে তাকে বলতেছি এফ অফ এন এক্স। তাহলে এভাবে আমরা বলতে পারি যে আমরা কয়বার অন্তরীকরণ করলে কীভাবে লিখবো সেই জিনিসটা আমরা বুঝলাম। এখন হচ্ছে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এদেরকে আমরা বলি হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। মানে হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি বারবার আমাদের অন্তরীকরণ করব, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এনতম অন্তরজ নির্ণয় করো, কততম? এনতম। তাই এনতম বের করতে বললে তুমি তো আর এন এর মান জানো না, তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, একটা কমন রুলস অ্যান্ড রেগুলেশনসে আসতে হবে, অথবা একটা কমন কনফিগারেশন আসতে হবে। সেই কনফিগারেশন থেকে তুমি বলে দিতে পারবা তোমার এটা হচ্ছে আমাদের এনতম, এন বার অন্তরীকরণ করলে এত হবে আনসার। তো আমরা সেই এনতম অন্তরীকরণটা বের করা শিখব। এটা হচ্ছে আমাদের তিনটার জন্য এনতম অন্তরীকরণ মুখস্থ করব। আমরা এই যে একটা এক্স টু দি পাওয়ার এমকে অন্তরীকরণ করলে কি পাবো, এটা মুখস্থ করব। সাইন এ এক্স প্লাস বিকে অন্তরীকরণ করলে কি পাবো, এন সংখ্যক বার, এটা মুখস্থ করব। আর কস এ এক্স প্লাস বিকে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে কি পাবো, এটা মুখস্থ করব। এর মানে এই তিনটা টার্ম আমাদের কী করতে হবে, মুখস্থ করতে হবে। দেন আমরা অন্যগুলা ইজিলি সলভ করে ফেলতে পারবো। তো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা যদি পর্যায়ক্রমিক অন্তরীকরণে যাই, তাহলে আমরা যে জিনিসটা পাবো একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা এন সংখ্যক বার তাকে অন্তরীকরণ করব। তাহলে প্রথমে আমি এই জিনিসটা খেয়াল করি, আগে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। তো এই জিনিসটা যদি খেয়াল করি তাহলে তুমি কি পাবে একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে প্রথম কথা হচ্ছে ভাইয়া আমরা এক্স টু দি পাওয়ার এমকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। ফর এক্সাম্পল আমার কাছে মনে করো এক্স কিউব আছে, তো আমার কাছে যদি এক্স কিউব থাকে তাকে একবার অন্তরীকরণ করলে ডি এক্স আমি পাচ্ছি কত, 3x স্কোয়ার। আমি যদি তাকে দুইবার অন্তরীকরণ করি ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার, তাহলে দেখো আবার টুটে সামনে চলে আসবে 3 ইন্টু 2 ইন্টু এক্স। ওকে, আমরা এক্স স্কোয়ার করলে পাবো 2x। এরপর আমি যদি তাকে তিনবার অন্তরীকরণ করি ডি কিউব এক্স ডিভাইড বাই ডি এক্স কিউব, তাহলে আমরা পাচ্ছি কত, 3 ইন্টু 2 ইন্টু এক্সকে করলে পাবো 1। এই জিনিসটাকে আমরা এক কথায় লিখতে পারি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এবার যদি তুমি তিনবার জায়গায় চারবার অন্তরীকরণ করো, চারবার অন্তরীকরণ করলে ডি টু দি পাওয়ার 4 ডি এক্স 4 ইকুয়ালসটা আমরা বলতে পারি। এবার দেখো এটা পুরোটা একটা কনস্ট্যান্ট, 3 2 1 এটা কনস্ট্যান্ট, তাহলে এটা অন্তরীকরণ করলে 0 পাবো। এরপর যদি আমি 5 বার অন্তরীকরণ করি তাও আমি 0 পাবো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যেই জিনিসটা এখান থেকে পাচ্ছি, একটু ওয়েট প্লিজ। ওকে, তাহলে আসো আমরা যে কাজটা করতেছি এক্স কিউব, যেটা এই এক্স কিউবকে দেখো ভালো করে খেয়াল করো, আমি পাওয়ার হচ্ছে 3, তাকে যখন আমি তিনবার অন্তরীকরণ করলাম তখন প্রাইম হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে তুমি যদি এক্স টু দি পাওয়ার 4কে চারবার অন্তরীকরণ করতা তাহলে 4 ফ্যাক্টোরিয়াল পাইতা। এক্স টু দি পাওয়ার 5কে 5বার অন্তরীকরণ করলে 5 ফ্যাক্টোরিয়াল পাইতা। এর মানে পাওয়ার যত ততবার অন্তরীকরণ করলে তত ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এমকে যদি আমি কয়বার অন্তরীকরণ করছি, এন সংখ্যক বার, ওই এম আর এন যদি সমান হয় মানে এম আর এন কি সমান, তাহলে আমি এমকে কয়বার অন্তরীকরণ করলাম, এম সংখ্যক বার, আনসার পাবো হচ্ছে এম ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন তোমাকে পরীক্ষায় এবার প্রশ্ন করা হলো
x⁻60 কে 60 বার অন্তরীকরণ করব, dx60, আনসার কত হবে 60 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে ভাইয়া আমাদের যদি পাওয়ার 3 থাকলে 3 বার অন্তরীকরণ করলে 3 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, দিস ইজ এ কনস্ট্যান্ট। এখন যদি আমি 3 বারের থেকে বেশি বার অন্তরীকরণ করি, এটা একটা ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, 4 বার করলেও 0, 5 বার করলেও 0, 6 বার করলেও 0। এবার আমরা বলতে পারি পাওয়ার যত তার থেকে বেশি সংখ্যক বার অন্তরীকরণ করলে আনসার 0 হয়ে যায়। কেন? পাওয়ার যত ততবার যদি তুমি অন্তরীকরণ করো, এটা একটা কনস্ট্যান্ট মান দেয়। যেমন তুমি 60 বার অন্তরীকরণ করলে সে তোমাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে। এর মানে তুমি যদি এটাকে 61 বার অন্তরীকরণ করো, 61 বার অন্তরীকরণ করো, এবার সে তোমাকে আনসার দিবে 0। তুমি যদি তাকে 120 বার অন্তরীকরণ করো, তাও সে তোমাকে আনসার দিবে হচ্ছে 0। কেন? কারণ 60 বার অন্তরীকরণ করলে সে তোমাকে একটা কনস্ট্যান্ট দেয়, তখন কোনো চলক x থাকে না। তাহলে আমাদের একটা কথা বলতে পারি, x⁻n এর অন্তরীকরণে পাওয়ার যত থাকবে ততবার অন্তরীকরণ করলে আনসার তত ফ্যাক্টোরিয়াল, তার থেকে বেশি সংখ্যক বার অন্তরীকরণ করলে আনসার হচ্ছে কত 0। তাহলে আমাদের এখানে m কে কয়বার অন্তরীকরণ করলাম, n সংখ্যক বার। তো nটা m এর থেকে কি বড়, এর মানে আমার যত m এর তুলনায় n বড়, n বড় মানে কি পাওয়ার যত তার থেকে বেশি সংখ্যক বার অন্তরীকরণ করছি, এর মানে আনসার হবে কত 0। আর অন্য সকল ক্ষেত্রে মানে ছোট হইলে, এই যে যেমন কিউব থাকলে একবার করলাম, 2 বার করলাম, এরকম ছোট হলে তখন এই ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে যে আমাদের m ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই m মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁻m−n, এটাই হবে আমার আনসার। ক্যালকুলেশন করে তুমি পেয়ে যাবা। এখন কথা হচ্ছে এই m মানে কি, m মানে হচ্ছে পাওয়ার কত, আর n মানে কি তুমি কয়বার অন্তরীকরণ করলা, এবং এই ক্ষেত্রে n এর মানটা কি ছোট, অর্থাৎ তুমি যত যত পাওয়ার আছে তার থেকে কম সংখ্যক বার অন্তরীকরণ করছো, তাহলে তুমি এই জিনিসটা পাবা। তাহলে আশা করি আমাদের এতটুকু অংশ ক্লিয়ার, এতটুকু অংশ ক্লিয়ার। এটা হচ্ছে x⁻n কে x⁻m বলো, x⁻n বলো, তার অন্তরীকরণ। এখন যাই বলুক আমরা ইনশাআল্লাহ আনসার বের করতে পারবো। এবার আসো আরও দুইটা তোমাকে মুখস্থ করতে হবে, আরও দুইটা মুখস্থ করতে হবে হচ্ছে, একটা হচ্ছে সাইনের জন্য আর একটা হচ্ছে কজের জন্য। যদিও দুইটা আমার সেম, যে y = sin ax + b, এটাকে অন্তরীকরণ করতে বলছে। তাহলে কয়বার n সংখ্যক বার অন্তরীকরণ করলে কী পাবো খেয়াল করো, a⁻n পাবো। a মানে কি, a মানে হচ্ছে x এর সহগ, এর মানে x এর সহগ n সাইন এক্সট্রা করে আসবে n/2 প্লাস যেটা আছে সেটা থেকে যাবে। তাহলে আশা করি আমি বুঝাতে পারছি, x এর সহগ হচ্ছে যত তত n সাইন, এখানে যেটা আছে তার আগে একটা n/2 আসবে। এবার আসো তোমাকে বললো y = sin 3x + 2। তাহলে সিম্পল, এটাকে তোমাকে বলা হলো 5 বার অন্তরীকরণ করো, কয়বার 5 বার, এর মানে y5 বের করতে বলছে। তো 5 বার যদি তুমি অন্তরীকরণ করো, সিস্টেম কি n বার অন্তরীকরণ করলে a⁻n, এ মানে কি x এর সহগ, তো x এর সহগ কত 3, তাহলে 3n, n এর মান হচ্ছে 5 sin n/2, এখানে n এর মান 5, এর মানে 5/2 প্লাস যেটা আছে সেটা 3x + 2। এটা হচ্ছে আমার 5 বার অন্তরীকরণ করলে। একইভাবে n সংখ্যক বার অন্তরীকরণ করলেও বের করতে পারবা। একইভাবে এবার তোমার মনে করো cos এর ক্ষেত্রে দেওয়া আছে, সেটা হচ্ছে কি cos ax + b, এটা হুবহু সেম, জাস্ট সাইনের জায়গায় cos। তাহলে আমরা বলতে পারি a⁻n cos n/2 প্লাস ওই যেটা আছে সেটা। তাহলে এবার তোমাকে মনে করো বলা হলো, y = সাপোজ বলা হলো cos 5x, শেষ, y = cos 5x। তোমাকে বলা হলো y = cos 5x, এটাকে 5 বার অন্তরীকরণ করো। তাহলে 5 বার অন্তরীকরণ করতে হলে y5 = কত a⁻n, এ মানে কি x এর সহগ, তাহলে x এর সহগ কত 5 cos আছে cos n/2, তাহলে 5/2 প্লাস যেটা আছে সেটা, তো এটা তো আছে শুধু 5x, শুধু 5xটা দিয়ে দিব, এটাই আমার আনসার। তাহলে আশা করি বুঝতে পারছি এই প্রসেস আমরা কি করতে পারবো, পর্যায়ক্রমিক অন্তরীকরণগুলো করতে পারবো। এবং ইন্টারমিডিয়েটে যেরকম তোমার আরও অনেকগুলো করতে হইতো, এখানে আসলে ততগুলো করা লাগে না, এখানে শুধুমাত্র এই রুলসগুলো জানলে হয়। এই তিনটা তোমাকে জানতে হবে, পর্যায়ক্রমিক অন্তরীকরণের সিস্টেম, এই তিনটা মুখস্থ রাখতে হবে nতম অন্তরজের জন্য। আর সিম্পল তোমাকে যে কোনো ম্যাথ দিলে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা, যতবার অন্তরীকরণ করতে বলবে তুমি ততবার অন্তরীকরণ করবা, তাহলে অটোমেটিক তোমার আনসার মিলে যাবে।
আশা করি আমরা বুঝাতে পারছি। এবার তোমার যতবার বলুক তুমি করো, কোনো সমস্যা নাই, অটোমেটিক সবগুলো ম্যাথ মিলে যাবে। আচ্ছা, যেমন হচ্ছে তোমাকে একটা ম্যাথ দেখাইতে পারি। যেমন আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের ম্যাথগুলো কেমন আসতে পারে সেটা তোমাকে একটা ম্যাথ দেখানো যায়। সেটা হচ্ছে কীরকম, তোমাকে বলা হলো যে y ইকোয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স হলে y4 প্লাস 4y ইকোয়ালস টু হোয়াট। মানে y4 প্লাস 4y এটার মান তোমার কাছে জানতে চাইছে, যে বললো যে যদি y ইকোয়ালস টু এত হয় তাহলে y4 প্লাস 4y এর মানটা কত। তাহলে দেখো y4 আসে মানে এখানে তোমাকে 4 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে সরাসরি করে ফেলো, একবার অন্তরীকরণ করলে y1, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেহেতু এটা এক্স না, তাকে পুনরায় অন্তরীকরণ করলে আবার একটা মাইনাস আসবে। এক কথায় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর সাইন এক্সকে করলাম, তাহলে আমাদের এখানে যে জিনিসটা পাবো এটা তো আমাদের অন্তরীকরণ যখন করতে গেছি, এটা তো আমাদের এটা কি, এটাকে ইউ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, দুইটা ফাংশন। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ইউবি দিয়ে করি। আমাদের ইউবি দিয়ে করলে এটা মনে করো ইউ, তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স থেকে গেল। সাইন এক্সকে করলে কী পাবো, কজ এক্স প্লাস, এবার হচ্ছে আমাদের কি, এবার হচ্ছে আমাদের ইউ ডিডি এক্স অফ বি। এবার বি, তাহলে এটাকে রেখে দিব, সাইন এক্সকে যদি আমরা রেখে দিই আর এটাকে অন্তরীকরণ করলে পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একবার অন্তরীকরণ করলাম। এরপর তোমার কাজ কি, এরপর তোমার কাজ হচ্ছে এটাকে পুনরায় আবার অন্তরীকরণ করা। তাহলে এটাকে যদি পুনরায় আমরা আবার অন্তরীকরণ করি, y2 ইকুয়ালস টু আমরা পাবো, এখানে আবার ইউবি এর ফর্মুলা খাটে, এটাকে রেখে দিলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স রেখে দিলে কসকে করলো মাইনাস সাইন। তাহলে একটু খেয়াল করো, এদিকে আমার একটা মাইনাস চিহ্ন আসবে, এদিকে আসবে কি সাইন এক্স প্লাস, এবার আসছে কস এক্সটাকে রেখে দিব আর এটাকে করলে পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে একটু খেয়াল করো, এটার মধ্যে ইউভি ফর্মেট অ্যাপ্লাই করলাম, প্লাস এবার এটার মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে আমরা সাইন এক্সকে যদি রেখে দিই, তাহলে আমাদের এটাকে যদি অন্তরীকরণ করি, এটাকে অন্তরীকরণ করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমি ডাইরেক্ট করে ফেলতেছি। আর এটাকে রেখে দিলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে রেখে দিলে সাইন এক্সকে করলে পাবো কজ এক্স। এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, যেমন ফর এক্সাম্পল এখানে যদি তুমি তাকায় দেখো সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর সামনে একটা মাইনাস আছে, আর এখানে দেখো সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমাদের কাটাকাটি চলে যাবে। এবার বাকি যেটা আছে সেটার মধ্যে দেখো, এটা হচ্ছে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাও কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এর মানে এক কথায় আমরা এটাকে কী বলতে পারবো, y2 ইকুয়ালস টু, আমরা বলতে পারবো এটা আর এটা তো সেম, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কজ এক্স। এর মানে এরকম কয়টা আছে, দুইটা আছে। কয়বার অন্তরীকরণ করলাম, দুইবার। তাহলে একবার অন্তরীকরণ করলাম, দুইবার অন্তরীকরণ করলাম, আরও দুইবার অন্তরীকরণ করতে হবে। এবার আসো y3 করবা, এরপর হচ্ছে এভাবে ক্যালকুলেশন করবা, এরপর হচ্ছে y4 হুবহু সেমিস্টারে করে যাব। করার পর তুমি দেখবা y4 পর্যন্ত করার পর তুমি পাবা y4 ইকুয়ালস টু, তোমার দেখবে এরকম আসছে মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। এখন যখন তোমার এরকম আসছে, তুমি একটু তাকাইয়ে দেখো তো এই জিনিসটা আসলে কার মান বলো তো, এই জিনিসটা আসলে হচ্ছে আমার y এর মান। তখন তুমি এখান থেকে বলে দিতে পারবা y4 ইকুয়ালস টু মাইনাস 4y। আর তোমার কাছে জানতে চাইছি কি y4 প্লাস 4y, তাহলে এটা বাম পাশে নিলে কি হয়, y4 প্লাস 4y ইকুয়ালস টু 0। এর মানে তুমি তোমার বইয়ের ম্যাথ যদি করো, তোমার বইয়ে দেওয়া আছে এরকম প্রমাণ এত ইকুয়ালস টু এত হলে প্রমাণ করো যে এটা সমান 0। তো তোমাকে তো এমসিকিউতে আর প্রমাণ করো যে বলবে না, তাহলে তোমাকে এখন কি বলবে, তোমাকে এখন বলবে এত এর মান কত।
এবার এত এর মাঝে 0 সেটা তুমি প্রমাণ করতে হবে, অর্থাৎ ওই ম্যাথগুলোই করতে হবে, তবে এবার একটু কোন স্টাইলে, এবার একটু আমাদের ভিন্ন স্টাইলে। ওই ম্যাথগুলোই করতে হবে, তবে আমাদের একটু কি ভিন্ন স্টাইলে ওই ম্যাথগুলো আমাদেরকে করতে হবে। ওকে, একটু ওয়েট প্লিজ। আচ্ছা, তাহলে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে ম্যাথগুলো না, ওই ম্যাথগুলো আমাদের এভাবে আসতে পারে। এখন এভাবে তোমাকে যে কোনো ম্যাথ দিতে পারে, তুমি সেই ম্যাথটা সলভ করে আনসার বলে দিতে পারবা। তাহলে আমাদের এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের আগের মতো প্রমাণ বলবো না, সেই প্রমাণগুলো আমাদের আসতে পারে। তবে প্রমাণগুলো এবার হচ্ছে আমাদের এমসিকিউ স্টাইলে আসবে। প্রমাণগুলো এমসিকিউ স্টাইলে আসবে। তোমাকে আগে বলছে এটার সমান এটা প্রমাণ করো, এবার তোমাকে এটার সমান এটা প্রমাণ করতে না বলে যে এটার সমান কোনটা, তখন তোমাকে সেই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। এবার আসো, তাহলে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেহেতু আমরা জানি, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবার তোমাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। তো আমাদের কিছু এক্সট্রা ম্যাথ করতে হবে, সেই ম্যাথগুলোর আমরা দুইটা ম্যাথ করাবে এবার, অর্থাৎ অন্তরীকরণের যে বাস্তব প্রয়োগ, এই বাস্তব প্রয়োগ সংক্রান্ত কিছু ম্যাথ করব। অন্তরীকরণের বাস্তব প্রয়োগ, এই বাস্তব প্রয়োগ সংক্রান্ত কিছু আমরা ম্যাথ করব। তো আমরা বাস্তব প্রয়োগ সংক্রান্ত কিছু ম্যাথ করলে 1 নম্বর ম্যাথ আমি আমাদের 1 নম্বর একটা ম্যাথ দিয়ে দিই। ম্যাথের প্রশ্নটা আমি আগে লিখি। প্রশ্নটা হলো সরল রেখায় চলমান কোনো কণার, সরল রেখায় চলমান কোনো কণার টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s equals to 63t minus 6t square plus t cube, দ্বারা প্রকাশিত, মাইনাস টি কিউব দ্বারা প্রকাশিত। এবার তোমাকে প্রশ্ন করা হলো হচ্ছে 2 সেকেন্ড পর কণাটির বেগ এবং থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে তোমাকে কি বললো, 2 সেকেন্ড পর কণাটির বেগ কত, এবং তোমাকে প্রশ্ন করা হলো থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়েরা, আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোকে বলা হলো সরল রেখায় চলমান কোন একটা কণার টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই s ইকুয়ালস টু এই ইকুয়েশন যেটা, এটা হচ্ছে কার ইকুয়েশন, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন। যদি অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন হয় তাহলে আমরা এখান থেকে সিম্পল বলে দিতে পারি, আমরা জানি s ইকুয়ালস টু হচ্ছে 63t মাইনাস 6t স্কোয়ার মাইনাস টি কিউব। এখন তোমাকে বললো 2 সেকেন্ড পর কণাটির বেগ। এখন আমরা জানি সরণকে আমাদের কি করলে বেগ পাওয়া যায়, সময় সাপেক্ষ অন্তরীকরণ। তাহলে আমরা বলতে পারি v ইকুয়ালস টু হচ্ছে ds dt, দ্যাট মিনস আমরা বলতে পারি d dt অফ, অর্থাৎ সময় সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে কি হয়, 63 মাইনাস 6 ইন্টু টি স্কোয়ার করলে 2t মাইনাস টি কিউবকে করলে 3t স্কোয়ার, দ্যাট মিনস ব্যাগের ইকুয়েশন পাইলাম 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার। এবার তোমাকে বলছে কয় সেকেন্ড পর ব্যাগ, 2 সেকেন্ড পর ব্যাগ। তাহলে ব্যাগ এট t ইকুয়ালস টু 2, তাহলে 63 মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার। ক্যালকুলেশনগুলো তুমি আনসার পেয়ে যাবে, 63 মাইনাস 12 × 24 মাইনাস 3 × 4 = 12।
তাহলে আমরা ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাবো এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ব্যাগের মান। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে কি, এস ইকুয়ালস টু দেওয়া আছে, এখান থেকে ব্যাগ বের করতে বলছে, এসকে অন্তরীকরণ করলে ভ্যালোসিটি পাওয়া যায়, সেই জিনিসটা আমরা করলাম। যেহেতু 2 সেকেন্ড পর বলছে আমরা 2 সেকেন্ড পর বের করলাম। এবার তোমাকে বললো থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে থামার পূর্বে যদি অতিক্রান্ত দূরত্ব বলতে হয় তাহলে বস্তু থামবে কখন? বস্তু থামবে যখন তার বেগ শূন্য। তাহলে এই থামার কথা যেহেতু বলছে তোমাকে বুঝে নিতে হবে ভি ইকুয়ালস টু কত, 0। তাহলে ভি ইকুয়ালস টু 0 মানে বস্তু কি হয়ে গেছে, থেমে গেছে। এবার আসো তুমি বি এর মান বসাও, বি এর মান যদি এখানে বসাও তাহলে কি হবে খেয়াল করো তো, এই যে 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। এবার তুমি এখান থেকে কী করতে পারো, এখান থেকে মনে করো মাইনাস কমন নিলে একটু সাজানো যায়, 3t স্কোয়ার প্লাস 12t মাইনাস 63 ইকুয়ালস টু 0। এখন তুমি যে কাজটা করো, এখান থেকে তুমি প্রথম 3 কমন নাও, 3 কমন নিলে t স্কোয়ার প্লাস 4t মাইনাস আমাদের 3 × 21 ইকুয়ালস টু 0। এবার তুমি এখানে কি করতে পারো, এখানে তুমি যে কাজটা করতে পারো হচ্ছে তুমি মিডল টার্ম ফ্যাক্টর করো, করার পর তুমি এদের টি এর দুইটা মান পাবা। টি এর যে দুইটা মান পাবা, একটা হচ্ছে -7 আর একটা হচ্ছে 3। তো আমরা জানি সময় কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না। এর মানে এই বস্তুটা শেষ ব্যাগ 0 হইতে হইতে, মানে ব্যাগ 0 হইতে হইতে কতক্ষণ সময় লাগছে, 3 সেকেন্ড। এর মানে আমরা বলতে পারি বস্তু অতিক্রম করছে কয় সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্বের অলরেডি ইকুয়েশন দেওয়া আছে। তো এই অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন যদি এটা হয়, এখানে টি এর মান 3 সেকেন্ড বসাই দাও, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এস এট টি ইকুয়ালস টু 3 কত, 63 × 3 মাইনাস 6 × 3 স্কোয়ার মাইনাস 3 কিউব। ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে এত মিটার। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম, সরণকে অন্তরীকরণ করলে ব্যাগ পাওয়া যায়, আর এটা তো জানো ব্যাগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। তো এখন তোমাকে বলছে কত সময়, 2 সেকেন্ড সময় ব্যাগ, ওই কারণে ব্যাগের ইকুয়েশনে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড বসাই দিলা। এরপর তোমাকে বললো হচ্ছে থামার পূর্বে, থামা মানে কি, থামা মানে হচ্ছে তার ব্যাগ শূন্য। তাহলে ব্যাগ শূন্য ধরে তুমি সময় বের করলে, সেটা হচ্ছে সে এতক্ষণ পর্যন্ত কি করছিল, চলমান ছিল। আর দেন লাস্ট ওয়ান তোমাকে বললো যেহেতু তুমি 3 সেকেন্ড পর্যন্ত চলমান, এর মানে সে যতক্ষণ চলছে সেটা এখানে বসাই দাও। এর মানে যেহেতু সে 3 সেকেন্ড চলছে, তাহলে এই সরণের ইকুয়েশনে টি এর মান 3 সেকেন্ড বসাই দিলে সে 3 সেকেন্ডে কতটুকু সরে বা অতিক্রান্ত দূরত্ব কতটুকু সেটা বের হয়ে যাবে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এবার আমরা একটু সামনের দিকে আগাই। এটা হচ্ছে আমাদের বাস্তব প্রয়োগ 1। এবার আসো বাস্তব প্রয়োগ 2। আরেকটা বাস্তব প্রয়োগ দেখাই। এবার আসো আরেকটা বাস্তব প্রয়োগ হচ্ছে এটা, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের, এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথের কনসেপ্ট দিয়ে তুমি রিটেন এমসিকিউ অনেকগুলো ম্যাথ পারবা। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমাকে বললো যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় মানে কি, তাহলে খেয়াল করো বৃত্তের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ বৃদ্ধি হার। তাহলে আমরা এখান থেকে তোমাকে যে জিনিসটা বলতে পারি, সলিউশনে যদি আমরা যাই, তো বৃত্তের ব্যাসার্ধের কথা বলছে, তাহলে আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাসার্ধ সমহারে কি পায়, বৃদ্ধি হয়। তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ বৃদ্ধির হার সমান আমরা বলতে পারি dr dt, কারণ সময়ের সাপেক্ষে কোনো কিছু পরিবর্তনটাকে আমরা বলি আমাদের হার। তাহলে আমাদের ব্যাসার্ধের হার কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। এটা কেমন, এটা হচ্ছে ধ্রুবক। সমহারে বৃদ্ধি পায়, তো সমহারে মানে কি, বৃদ্ধি হার সবসময় সমান। এর মানে আমরা বলতে পারি ব্যাসার্ধ বৃদ্ধির হার dr dt, এটা হচ্ছে কেমন, ধ্রুবক। এখন তোমাকে বলছে দেখাইতে হবে যে ক্ষেত্রফল বৃদ্ধির হার। এবার ক্ষেত্রফল বৃদ্ধির হার দেখাইতে হইলে ক্ষেত্রফল তো কত জানতে হবে না। তাহলে আসো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, a ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। যদি a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার হয়, এবার ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে হবে। তো ক্ষেত্রফল বৃদ্ধির হার কি, আমরা জানি ক্ষেত্রফল
বৃদ্ধির হার সমান বলতে পারি ডি এ ডিটি বলা যায়, দিস ইজ কল্ড ক্ষেত্রফল বৃদ্ধির হার। এখন তাহলে আমরা জানি এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এখন আমরা যদি অন্তরীকরণ করি ডি এ ডিটি, তাহলে এখানে দেখো ফাইটা আমার কনস্ট্যান্ট, ডি ডিটি অফ আর স্কোয়ার। এবার একটু খেয়াল করি ফাই, এবার টি এর সাপেক্ষে যদি ব্যাসার্ধকে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, আর স্কোয়ারকে করলে পাবো টোয়াইস আর। এটা যেহেতু আর স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাবো টোয়াইস আর, কিন্তু এটা তো আমার টি না, ওইখানে তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে ডি আর ডিটি, অন্তরীকরণের বেসিক কনসেপ্ট। আর তুই বলতে পারো ভাই এটা তো ধ্রুবক। ধ্রুবক হচ্ছে ব্যাসার্ধ বৃদ্ধির হারটা ধ্রুবক, ব্যাসার্ধ ধ্রুবক না। কারণ তোকে তো বলছে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, এই বৃত্তের ব্যাসার্ধ ক্রমানুসারে বাড়তেছে সময়ের সাথে সাথে। এর মানে কি ব্যাসার্ধ কি ধ্রুবক? না, ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে, ওই কারণে ব্যাসার্ধকে অন্তরীকরণ করা গেছে। কিন্তু ব্যাসার্ধ যে বৃদ্ধির হার, এই যে আর স্কোয়ারকে অন্তরীকরণ করলে টোয়াইস আর পাইলাম, যেহেতু এটা টি নয় আবার পুনরন্তরীকরণ করলাম, এই জিনিসটা কেমন, এই জিনিসটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি ডি এ ডিটি, ডি এ ডিটি ইকুয়ালস টু এদিকে টোয়াইস আর এদিকে পাই, তাহলে আমরা এখানে সিম্পল এভাবে বলতে পারি পাই ইন্টু টোয়াইস আর ইন্টু কে। এখানে দেখো এই আর বাদে, আর কিন্তু ব্যাসার্ধ সমহারে বাড়ে, দ্যাট মিনস এটা কিন্তু কনস্ট্যান্ট না, আর বাদে বাকি পুরোটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি টোয়াইস পাই কে ইন্টু আর লেখা যায়। এই টোয়াইস পাই কে এই পুরোটা কি ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কি ডি এ ডিটি ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু কে। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি ডি এ ডিটি ইজ প্রপোর্শনাল টু কে। তাহলে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বাস্তব প্রয়োগ, যে অন্তরীকরণের বাস্তবিকভাবে আমাদের ম্যাথগুলো এভাবে আসতে পারে। এটা হচ্ছে অন্তরীকরণের বাস্তব প্রয়োগ সংক্রান্ত আমরা কিছু ম্যাথ দেখাইলাম। তাহলে আমাদের এরকম ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে, যে এটা রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে এই ধরনের ম্যাথগুলা। তো আশা করি সবাই বুঝতে পারছো। এবার এসে আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, সামনের দিকে গেলে এবার তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্পর্শক ও অবিলম্ব। স্পর্শক ও অবিলম্ব, এখন একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স। এই ফাংশনটার কোনো একটা বিন্দু মনে করো এই বিন্দু, এই বিন্দুতে এটাকে আমরা বলতেছি স্পর্শক। কেন? একটা বিন্দুতে স্পর্শ করছে। এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1। তাহলে আমাকে একটু ভালো করে খেয়াল করো, এই বিন্দুর স্থানাঙ্ক জানি মানে কি, তোমাকে এখন বললো এই স্পর্শক যেটা, এই স্পর্শকের সমীকরণ বের করতে হবে। কি বের করতে হবে? সমীকরণ বের করতে হবে। তো আমরা এখন একটু খেয়াল করি, সরলরেখার কনসেপ্ট তোমরা জানো। মনে করো কোনো একটা সরলরেখা x1 y1 বিন্দুগামী, ওই সরলরেখার ডাল যদি m হয়, ওই সরলরেখার সমীকরণ হয় এরকম y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এর মানে আমরা বলতে পারি এই জিনিসটার জন্য কি কি জানা লাগে, এই ইকুয়েশনটার জন্য দুইটা জিনিস জানা লাগে। একটা হচ্ছে বিন্দু, আর একটা হচ্ছে ঢাল। এখন একটু খেয়াল করে দেখো তো, তোমাকে যেহেতু বলছে এত বিন্দুতে স্পর্শক কত, দ্যাট মিনস তুমি তো বিন্দু জানো না কি ঢাল। এবার আসি আমরা ঢাল কিভাবে করব। কোন একটা ফাংশনের কোন একটা বিন্দুতে ঢাল বলতে আমরা কি বুঝি? কোন একটা বিন্দুতে ঢাল বলতে আমরা বুঝি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এবার এই ফাংশনের ডাল কিভাবে বের করব। খেয়াল করো, এই ফাংশনের ডাল মানে হচ্ছে dy dx। ডাল মানে কি? dy dx। কত বিন্দুতে ডাল? x1 y1 বিন্দুতে ডাল। x1 y1 বিন্দুতে ডাল কত? x1 y1 বিন্দুতে ডাল হচ্ছে m ইকুয়ালস টু হচ্ছে আমাদের dy dx at x1 y1। এর মানে আমাদের x1 y1 বিন্দুতে ডাল বের করবো, অর্থাৎ কোন একটা ফাংশনের ডাল বলতে আমরা বুঝি তার অন্তরীকরণ x এর সাপেক্ষে। তাহলে আমরা x এর সাপেক্ষে যদি সে যদি x এর ফাংশন হয়, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমি তার ঢাল পাবো।
তো কোনো একটা স্পেসিফিক বিন্দু যদি সেখানে আমরা বসাই দিই তাহলে ওই বিন্দুর ঢালটা পেয়ে যাব। তো ঢাল যদি জানি তাহলে আমার ইকুয়েশন কি, আমার স্পর্শকের সমীকরণ হবে, তাহলে স্পর্শকের সমীকরণ হবে কত, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। শেষ, এটাই হচ্ছে আমার আনসার। এমটা কি, এই এমটা হচ্ছে ভাইয়া এই এম। আশা করি বুঝাইতে পারছি। এবার আরেকটা আসে অভিলম্ব। মাথা রাখবা, স্পর্শকের উপর অঙ্কিত লম্বকে আমরা বলতেছি অভিলম্ব। সাধারণত অভিলম্ব বলতে আমরা বুঝি ওই স্পর্শ বিন্দুগামী। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, অভিলম্ব। তাহলে একটু খেয়াল করো, এই অভিলম্বের জন্য কিন্তু আমি বিন্দু জানি না কার মান, ঢালের মান। তাহলে আমাদের এটার ঢাল আমি ধরে নিলাম এম প্রাইম। কি ধরে নিলাম, এম প্রাইম। তো যদি এম প্রাইম ধরে নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অভিলম্বের সমীকরণ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম প্রাইম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এর মানে আমরা এখান থেকে বলতে পারি ওই সেম বিন্দু, তবে এবার কি লাগবে, এম প্রাইমটা হচ্ছে অভিলম্বের ডাল। এম যখন বলতেছি স্পর্শকের ডাল, এম প্রাইম হচ্ছে অভিলম্বের ডাল। এখন স্পর্শক এবং অভিলম্ব পরস্পর কেমন, লম্ব না? যদি স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব হয় তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এম প্রাইম ইকুয়ালস টু হচ্ছে কত, ওয়ান। দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তার ডাল দৈর্ঘ্য গুণফল মাইনাস ওয়ান। তো এম বের করা অলরেডি আমি জানি, তাহলে আমি এম বের করে সেখান থেকে আমি বলতে পারি না এম প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এম, অবশ্যই বলা যায়। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। শেষ, ডাইরেক্ট আনসার। তাহলে তোমরা এখন থেকে মুখস্থ রাখবে এটা, স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, অভিলম্বের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কেন মাইনাস ওয়ান বাই এম, কারণ স্পর্শক এবং অভিলম্বের ডালের গুণফল হচ্ছে মাইনাস ওয়ান। সেখান থেকে স্পর্শকেরটা জানি, অভিলম্বেরটা বের করে নিলাম। তাহলে আমরা এটা বুঝলাম। এবার ঢালটা কিভাবে বের করব, ওই সরলরেখাকে ওই ফাংশনটাকে অন্তরীকরণ করে যে বিন্দু আমাকে বলবে সেই বিন্দুটা বসাই দিলেই তুমি ঢালটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোনো একটা ফাংশনের তাকে অন্তরীকরণ করলে আমরা তার ঢালটা পাই, আর কোনো একটা স্পেসিফিক বিন্দু বসাই দিলে ওই বিন্দুর ঢালটা আমরা জানি। ওই ঢাল বলতে কার ঢাল বোঝায়, স্পর্শকের ডাল বোঝায়। সেই স্পর্শকের ডাল আমরা বের করতে জানি। এখন যদি কখনো অভিলম্ব বলে তখন হচ্ছে ডাল দৈর্ঘ্য গুণফল মাইনাস ওয়ান দিয়ে অভিলম্বের ডালটাও বের করে ফেলতে পারবো। এতটুকু ক্লিয়ার কিনা বলো? আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। যদি এতটুকু ক্লিয়ার হয়, এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা কি পাবো একটু খেয়াল করে দেখো। আমরা একটা ম্যাথ করালে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। একটা ম্যাথ করাই ফেলি, একটা ম্যাথ করালে কনসেপ্টটা খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে বলা হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আচ্ছা আরো সোজা একটা দিই, y equals to x cube minus 2x square plus 4, 2x square plus 4 বক্ররেখার 2,4 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। দেখো আমি বের করতেছি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা বিন্দুটা জানি, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বিন্দু যাকে আমরা x1, y1 বলতে পারি। তাহলে কাঙ্ক্ষিত বিন্দুটা আমার x1, y1 জানা আছে। যদি আমার কাঙ্ক্ষিত বিন্দুটা x1, y1 জানা থাকে, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ঢাল বের করা। কার ঢাল? স্পর্শকের জন্য স্পর্শকের ডাল, অভিলম্বের জন্য অভিলম্বের ডাল। কিন্তু আমরা আগেই বলছিলাম অভিলম্বের ডাল আমি বের করতে পারি না, আমি পারি হচ্ছে শুধু স্পর্শকের ডাল বের করতে।
অবিলম্বেরটা কোত্থেকে বের করতে হবে, সেই স্পর্শক থেকে অবিলম্বেরটা আমরা নিয়ে আসবো। তাহলে আমরা আসি ঢাল বের করব। ঢাল মানে কি, ডিওয়াই ডিএক্স। তাহলে আসো ডিওয়াই ডিএক্স করতেছি, সেটা আমাকে আনসার দিবে 3x² মাইনাস 2 × 4x। এটা হচ্ছে কি ঢাল, কত বিন্দুতে 2,4। সুতরাং m ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই ডিএক্স এট 2,4 ইকুয়াল টু কত হয় 2,4 বিন্দুর ঢাল। তাহলে 3 × 2² মাইনাস 4 × 4। তাহলে তুমি এখান থেকে কী পাবা, 3 × 4 মাইনাস 4 × 16, 3 × 12 মাইনাস 16, এর মান হচ্ছে -4। তাহলে আমরা বলতে পারি m এর মান কত, -4। এই যে -4 এটা কার ডাল, এটা হচ্ছে স্পর্শকের ডাল। তাহলে অবিলম্বের ঢাল কত হবে, সুতরাং আমরা জানি অবিলম্বের ঢাল আমরা প্রকাশ করব হচ্ছে m প্রাইম দ্বারা ইকুয়ালস টু -1/m। তাহলে -1/m এর মান হচ্ছে -4, এর মান হচ্ছে মাইনাস কাটাকাটি, আমরা পাবো 1/4। এটা হচ্ছে কার ডাল, অবিলম্বের ডাল। তাহলে আমরা সিম্পল খেয়াল করো, স্পর্শকের ঢাল জানলাম -4, অবিলম্বের ঢাল জানলাম হচ্ছে 1/4। দেন উই হ্যাভ টু ক্যালকুলেট ইকুয়েশনস। দেন আমরা ক্যালকুলেট করব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ মানে কি, সিম্পল, y - y1 ইকুয়ালস টু m × x - x1। তাহলে একটু খেয়াল করো, y - y1 এর মান কত, y1 এর মান 4, m যেহেতু স্পর্শকের সমীকরণ m এর মান কত, -4। তাহলে -4 × x - x1 এর মান হচ্ছে 2। তাহলে এখান থেকে তুমি বলতে পারো y - 4 ইকুয়ালস টু -4x +8। তাহলে আমরা এক পাশে আনলে 4x + y -12 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। এবার তোমাকে বললো অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। তো অবিলম্বের সমীকরণ বের করতে হলে y - y1 এর মান 4 ইকুয়ালস টু m ঢাল, কার ঢাল, অবিলম্বের ঢাল কত, 1/4। তাহলে 1/4 × x - x1 এর মান। এবার তুমি আবার বজ্রগুণ করে ক্যালকুলেশন করো, পেয়ে যাবে। আমরা সবাই যে কাজটা করি, এই ধরনের ম্যাথগুলোর মধ্যে কী কী ইকুয়েশন এনে উড়ে ফেলি, কোনো দরকার নেই। তোমরা জাস্ট এভাবে চিন্তা করবা, আমি সরলরেখার একটি ইকুয়েশন জানি, সেই ইকুয়েশন দিয়ে আমি ক্যালকুলেশন করব। সরলরেখার কোন ইকুয়েশনটা জানি, কোনো একটা বিন্দুর ঢাল সমান হচ্ছে y - y1 ইকুয়ালস টু m × x - x1, এটা আমরা জানি। তো এই ইকুয়েশন যেহেতু আমরা জানি, আমার কথা হচ্ছে ওই বিন্দু অলওয়েজ দেওয়া থাকে না কার মান, দেওয়া থাকে না হচ্ছে আমাদের কার মান, দেওয়া থাকে না হচ্ছে আমার ঢালের মান। ঢাল মানে কি, কোনো একটা সরলরেখার কোনো একটা বিন্দুতে ঢাল বলতে স্পর্শকের ঢাল বোঝায়, আর সেই ঢাল বের করার টেকনিক কি, তাকে অন্তরীকরণ করে ওই বিন্দুটা বসাই দিব। যেই বিন্দু বসাবো সেই বিন্দুর ডাল বের হয়ে যাবে, ওটা হচ্ছে স্পর্শকের ডাল। অবিলম্বের ডাল জানি না তো কি হয়েছে, আমরা জানি অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব। তাহলে অবিলম্বের ডাল আর স্পর্শকের ডাল দুইজনের গুণফল হচ্ছে -1, সেখান থেকে অবিলম্বের ডালটা বের করতে পারি। ওই অবিলম্বের ঢাল যদি জানি, স্পর্শকের যদি ডাল যদি জানি, ডাল জানি, বিন্দু তো জানাই আছে, একটাই ইকুয়েশন y - y1 ইকুয়ালস টু m × x - x1, ডাইরেক্ট আনসার, অন্য কোনো কনসেপ্টে যাওয়ার দরকার নেই। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি কোনো একটা সরলরেখা x অক্ষের সমান্তরাল হয়, তোমরা তো জানো x অক্ষের সমান্তরাল হলে তার ডাল হচ্ছে কত, 0। x অক্ষের সমান্তরাল, তোমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবা, কোনো একটা সরলরেখা যদি এরকম হয়, কোনো সরলরেখা যদি x অক্ষের সমান্তরাল, তো x অক্ষের সমান্তরাল হলে মাথায় রাখবা তার dy dx মানে হচ্ছে কি, ঢাল কত, 0। আর আমাদের y অক্ষের সমান্তরাল হলে তার ঢাল মানে কি, dy dx, সেটা হবে কত, 1/0। অসংজ্ঞায়িত লিখবা না, অসংজ্ঞায়িত লিখলে তুমি ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে তুমি কি লিখবা, 1/0, কারণ 1090 মানে হচ্ছে 1/0। এবার তুমি বজ্রগুণ করে ক্যালকুলেশন করতে পারবা। তাহলে আমার কথা হচ্ছে x অক্ষের সমান্তরালের ডাল 0, y অক্ষের সমান্তরালের ডাল হচ্ছে 1/0। তাহলে এটা দিয়েও আমাদের ম্যাথ করা লাগতে পারে। অর্থাৎ তোমাদের যখন বলবে, যখন যেভাবে বলবো আমরা সেভাবে করব। আচ্ছা, ওই আগের ম্যাথে একটু আমাদের ক্যালকুলেশন করতে ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে আমি ওই যে কী বলে এক্সের জায়গায় 2 এর জায়গায় 4 বসাইছিলাম, সেটা একটু ঠিক করে নিবা। মানে 3x² - 4x ছিল না, এখানে 3 × x, আমাদের x এর মান 2 ছিল, 2² - 4 × x এর মান আমরা 2 না বসায় 4 বসাই দিয়েছিলাম। তাহলে আমাদের 3 ×
2 2 4 মাইনাস 4 2 8 3 4 12 12 মাইনাস 8 সমান হচ্ছে 4। তো হোয়াট এভার, নো প্রবলেম, তুমি যে কাজটা করবা এটা দিয়েও করতে পারো, মানে এক কথায় যেটা বের হবে সেটা দিয়ে। এখানে ক্যালকুলেশন করতে একটু জটিলতা হয়েছিল, তো তোমার যা বের হয় সেটা দিয়ে করবে, ঢাল যেটা বের হয় সেটা দিয়ে। তাহলে এটা হচ্ছে যদি এম এর মান হয়, এম প্রাইমের মান হবে 1 -1/4, -1/4, বুঝতেই পারতেছো। তো আশা করি ঠিক করে নিবা। এবার আসি, এটা গেলে হচ্ছে ভাইয়া আমাদের ঢালের কনসেপ্ট। এখন আমাদের আর আমাদের 3টা ফাংশনের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে আমাদের ক্রমবর্ধমান ফাংশন, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন, আরেকটা হচ্ছে ধ্রুব ফাংশন। যেমন একটা ফাংশন, এটাকে আমরা বলতে পারবো ক্রমবর্ধমান, ক্রমানুসারে বাড়ে। একটা ফাংশন এটাকে আমরা বলতে পারবো ক্রমহ্রাসমান, ক্রমানুসারে কমে। আর একটা ফাংশন এটাকে আমরা বলতে পারবো ধ্রুবক ফাংশন, এর মানে বাড়েও না কমেও না। তো তোমাকে 3টা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন কি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন কি, আরেকটা হচ্ছে আমাদের ধ্রুবক ফাংশন কি। তো এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ক্রমবর্ধমান মানে হচ্ছে কি ক্রমানুসারে বাড়ে। তাহলে তুমি যদি বলো ভাই এখানে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, তো এই ফাংশনটাকে নাম দিলাম f of x, ফাংশনটাকে নাম দিলাম f of x, ফাংশনটাকে নাম দিলাম f of x। তাহলে আমরা দুইটা বিন্দু নিলাম x1 x2। তাহলে তুমি সিম্পল বলো এখানে দুইটার মধ্যে কে বড়? অবশ্যই x2 বড়। x2 ইজ গ্রেটার দেন x1, এখানেও x2 ইজ গ্রেটার দেন x1, এখানেও x2 ইজ গ্রেটার দেন x1। এবার আসো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া কিসের জন্য? এই x1 এর জন্য তুমি যে ফাংশনটা পাবা, এই ফাংশনটার মানটাকে তুমি বলতেছো f of x1, আর এখানে যেটা পাবা এটাকে তুমি বলতেছো হচ্ছে f of x2। তাহলে তুমি x1 থেকে x2 তে যাওয়ার কারণে f of x1 পাইলা, f of x2 পাইলা, এই দুজনের মধ্যে কে বড়? অবশ্যই f of x2 বড়, কারণ সে ক্রমানুসারে বাড়ে, x এর মান যত বাড়তেছে সে তত বাড়তেছে। তাহলে আমরা দেখতেছি হচ্ছে f of x2 ইজ গ্রেটার দেন f of x1। যখন দেখলাম x এর, এটার মানে কি x যেটা বড় f of x ও সেটা বড়, এর মানে x এর মান যত বাড়ে এটা তত বাড়ে। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমার ক্রমবর্ধমান ফাংশন। অর্থাৎ x এর তুমি দুটি ভিন্ন ভিন্ন মান নিবা, যেটা ছোট তার জন্য ফাংশন যদি ছোট আসে, যেটা বড় তার জন্য ফাংশন যদি বড় আসে, দ্যাট মিনস আস্তে আস্তে বাড়ে। এটা হলো ক্রমবর্ধমান। এবার আসো ক্রমহ্রাসমান। এবার তুমি যদি এখানে ফাংশন নাও আবার আগের মতো, ভাই আমরা এই ফাংশনটা নিলে এটা হচ্ছে আমার f of x1, এই ফাংশনটা নিলে এটা হচ্ছে f of x2। তাহলে আমরা যদি এই দুইটা ফাংশন নিই, একটা f of x1 একটা হচ্ছে f of x2, তার মধ্যে কে বড়? f of x1 বড়। তাহলে আমাদের f of x1 ইজ গ্রেটার দেন f of x2। এর মানে বুঝতেই পারতেছো x1 থেকে যত x2 এর দিকে যাচ্ছ f of x এর মানটা তত কমতেছে, কারণ এটা আমাদের কম। তাহলে কমতেছে মানে এটা কোন ধরনের ফাংশন? এটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান ফাংশন, এটা হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন। আর তুমি এবার এখানে যদি চিন্তা করো x1 থেকে x2 এর মধ্যে গেলা, এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে আমাদের f of x1, প্রথমটা হচ্ছে f of x1, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের f of x2। একটু ভালো করে খেয়াল করো, প্রথমটা f of x1, সেকেন্ডটা হচ্ছে f of x2, কিন্তু তুমি f1 f of x1 এবং f of x2 কি পাইলা? সমান পাইলা। এর মানে x এর মান তুমি পরিবর্তন করলেও ফাংশনটা পরিবর্তন হচ্ছে না, তখন আমি তাকে বলবো এটা হচ্ছে আমার ধ্রুবক ফাংশন। তাহলে আশা করি তোমরা 3টে জিনিস সম্পর্কে বুঝতে পারলা, একটা হচ্ছে ক্রমবর্ধমান কি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান কি, আরেকটা হচ্ছে ধ্রুবক ফাংশন কি। এই ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, ধ্রুবক এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি আবারও বলছি, ক্রমবর্ধমান মানে হচ্ছে ক্রমানুসারে বাড়ে, ক্রমহ্রাসমান মানে হচ্ছে ক্রমানুসারে কমে, আর আমাদের ধ্রুবক মানে হচ্ছে এটা কোনো পরিবর্তন নেই, এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই 3টার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। এই 3টা আমাকে একটু চেনে নিতে হবে। এবার আসলে আমরা নেক্সট টপিক্সে যাই।
যদি আমরা নেক্সট টপিক্সে যাই, নেক্সট টপিক্সটা কী হবে একটু খেয়াল করো। নেক্সট টপিক যেটা হবে সেটা হবে হচ্ছে আমাদের গুরুমান এবং লঘুমান, অর্থাৎ কোনো একটা ফাংশনের কোন কোন জায়গায় গুরুমান পাওয়া যায়, কোন কোন জায়গায় লঘুমান পাওয়া যায়। এখন একটু ভালো করে খেয়াল করো, মনে করো একটা ফাংশনের গ্রাফ আমি আঁকতেছি, এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ, এটা হচ্ছে মনে করো এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা ফাংশন আমি আঁকতেছি। এবার আসো গুরুমান লঘুমান বলতে কী বোঝায় একটু ভালো করে খেয়াল করে দেখো। এই পয়েন্টটা যদি তুমি চিন্তা করে দেখো, এই পয়েন্টটা তার আগের পয়েন্ট মনে করো এটা, এটা দেখো তার আগের পয়েন্ট থেকেও সে বেশি, তার পরের পয়েন্ট থেকেও সে বেশি। এর মানে আমি দেখতেছি আমার একটু আগে গেলে সেও খাটো, আমার একটু পরে গেলে সেও খাটো। দ্যাট মিনস আমার কাছে নিশ্চয়ই মনে হবে কি আমি নিশ্চয়ই বড় সবার থেকে, আমার আগেও ছোটো পরেও ছোটো। এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে গুরু, এটাকে আমরা বলতেছি গুরুমান। একইভাবে এই পয়েন্ট চিন্তা করো, আগেও ছোটো পরেও ছোটো, এটাকে আমরা বলতেছি গুরুমান। একইভাবে এই পয়েন্টের কথা চিন্তা করো, আগেও ছোটো পরেও ছোটো, এটাকে আমরা বলতেছি গুরুমান। তাহলে আমরা একটা কথা বলতে পারি, একটা ফাংশনের মধ্যে অনেকগুলো গুরুমান থাকতেই পারে, কোনো সমস্যা নাই। এবার আসলে লঘুমান, এটার ক্ষেত্রে খেয়াল করো, সে যখন এখানে আসে তারা একটু পরে গেলে সেও বড়, একটু আগে গেলে সেও বড়। মানে জিনিসটা হচ্ছে এমন, আমি সিম্পল বলতে পারি গুরু আর লঘুমানের বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ভাই আমাদের এই পয়েন্টে ফাংশনটার মান সবচেয়ে বেশি, এর পরে যাও কম, এর পরে যাও কম, এর আগে যাও কম, এর আগে যাও কম। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম বা গুরুমান। আবার তুমি যদি এখানে চিন্তা করো, এই পয়েন্টে ফাংশনের মান সবচেয়ে কম, এর পরে গেলেও বাড়ে, এর আগে গেলেও বাড়ে। দ্যাট মিনস বুঝতে পারতেছে এখানে আমার ফাংশনটার মান হচ্ছে মিনিমাম, যাদেরকে আমরা বলি হচ্ছে লঘু মান। সো গুরুমান আর লঘুমানের কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি আমার এরকম হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম অর গুরুমান, যদি এরকম হয় সেটা হচ্ছে মিনিমাম অর লঘুমান। কিন্তু কথা হচ্ছে তাহলে আমরা এটাকে বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের লঘু মান। সিমিলারলি এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের লঘুমান। এখন আমার কথা সেটা না, আমি অলরেডি জানলাম গুরুমান লঘুমানের কনসেপ্টটা। এখন মেইন কথা হচ্ছে তুমি কোনো একটা ফাংশনে যদি তুমি স্পর্শক আও, গুরুমান যে বিন্দুতে, গুরুমান এই বিন্দুতে স্পর্শক টানো, স্পর্শকটা এরকম পাবা। এই পয়েন্টে স্পর্শক টানা, স্পর্শকটা এরকম পাবা। এই পয়েন্টে স্পর্শক টানো, স্পর্শকটা এরকম পাবা। এই পয়েন্টে স্পর্শক টানো, স্পর্শকটা এরকম পাবা। এর মানে আমরা কি একটা জিনিস খেয়াল করলাম, যে সকল পয়েন্টে গুরুমান এবং লঘুমান আছে ওই সকল পয়েন্টে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল হলে তার ডাল কত, শূন্য। ডাল মানে কি ডিওয়াই ডিএক্স। ওই কারণে আমরা বলতে পারি ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, অর্থাৎ যে সকল পয়েন্টে ডিওয়াই ডিএক্স জিরো, ডিওয়াই ডিএক্স জিরো মানে কি তার ঢাল শূন্য, এর মানে সে এক্স অক্ষের সমান্তরাল, এর মানে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। আর যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেটা হয় গুরুমান না হয় লঘুমান, এছাড়া অন্য কোনো বিন্দু হবে না। ওই কারণে আমরা লিখি ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি। এটা জানার পর এখান থেকে আমরা অটোমেটিক বের করে ফেলতে পারি কোন কোন বিন্দুতে। যেমন আমি দেখলাম এই যে একটা বিন্দু পাইলাম, এটা হচ্ছে x1 পাইলাম, এটা হচ্ছে x2 পাইলাম, এটা হচ্ছে x3 পাইলাম। এন্ড কোনটা গুরু কোনটা লঘু কিভাবে বুঝবো, কোনটা গুরু কোনটা লঘু বোঝার জন্য আমাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কি করতে হবে, পুনরায় অন্তরীকরণ করতে হবে। পুনরায় অন্তরীকরণ করার পর আবার বলতেছি পুনরায় অন্তরীকরণ আমাকে করতে হবে। পুনরায় আমি অন্তরীকরণ করার পর সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো এটা কি গুরুমান নাকি লঘুমান। তার আগে একটা কথা বলে রাখি, সেই কথাটা হচ্ছে কি, এটা আমার গুরুমান, এটা আমার লঘুমান। খেয়াল করো এই লঘুমানটা এই গুরুমান থেকে বড় না, আবার এই গুরুমান থেকে ছোট। তো কেউ যদি তোমাকে অনেকে এরকম মনে করে গুরুমান মানে হচ্ছে এটা সবার থেকে বড়, না লঘুমান মানে সবার না, এরকম না। যেমন এটা লঘুমান কেন, তার আগে পরে চিন্তা করছি আমরা, তাহলে এই লঘুমানটা কিন্তু এই গুরুমান থেকে বড়। সো
গুরুমান বড় হইতে পারে, ছোট হইতে পারে, লঘুমান বড় হইতে পারে, ছোট হইতে পারে। আমরা হচ্ছে এটা চিন্তা করি হচ্ছে ওই পয়েন্টের সাপেক্ষে। তাহলে কখনো যদি এরকম আসে তোমার লঘুমানটা গুরুমান থেকে বড় চলে আসছে, মনে করি না যে ম্যাথ ভুল হয়েছে, এটা আসা অসম্ভব কিছু না, আসতেই পারে। এবার আসো আমরা এটা গুরুমান লঘুমান করার মতো ম্যাথ করাই দিই। এটাই হচ্ছে আমাদের লাস্ট, যে আমাদের গুরুমান লঘুমান আমরা কিভাবে করবো। আসো আমরা একটা গুরুমান লঘুমানের ম্যাথ করি। একটা গুরুমান লঘুমানের ম্যাথ করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, গুরুমান লঘুমান আসলে সাথে সাথে তোমার কাজ কি, দুইবার অন্তরীকরণ করে ফেলবা। একবার করলে এফ প্রাইম অফ এক্স, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিই, 3x আছে 3 দুগুণ 6, 6x স্কোয়ার মাইনাস 21 দুগুণ 42 এক্স প্লাস 36। আরেকবার অন্তরীকরণ করে ফেলবো, 6 দুগুণ 12x মাইনাস 42। তুমি যে কাজটা করবা, একবার অন্তরীকরণ করে যেটা পাইছো তাকে তুমি শূন্য ধরবা। তাহলে এই জিনিসটাই কি ধরবো, শূন্য। এর মানে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু কত, 0। কারণ এফ প্রাইম অফ এক্স কি নির্দেশ করে, এটা আমার নির্দেশ করে হচ্ছে ঢাল, আর ঢাল শূন্য মান হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমি জেনে নিই কোন কোন এক্সের জন্য আমি গুরুমান লঘুমান পাবো। তাহলে আমরা এটাকে করি, তাহলে 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে আমাদের 6 কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 636 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে এক্সের মান তুমি পাবা দুইটা, এক্সের একটা মান পাবা 6 আর একটা 1, ডাইরেক্ট বলে দিচ্ছি এক্সের মান 6 এবং 1 পাবা। তাহলে এক্সের মান যদি তুমি 6 এবং 1 পাও, এর মানে হচ্ছে এই ফাংশন থেকে গুরুমান লঘুমান পাওয়া যাবে দুইটা পয়েন্টে। একটা হচ্ছে এক্সের মান 6-এর জন্য, আরেকটা হচ্ছে এক্সের মান 1-এর জন্য। কিন্তু এক্সের মান 6-এর জন্য আমি কি গুরুমান পাবো না লঘুমান পাবো, এক্সের মান 1-এর জন্য কি আমি গুরুমান পাবো না কি লঘুমান পাবো, সেটা তো আমি জানি না। এই কোনটা পাবো তার জন্য যে কাজটা করতে হবে, এই এক্সের ভ্যালুগুলাকে দুইবার অন্তরীকরণ করছে এখানে বসাই দিবা। বসাই দিলে কি পাবো, এফ ডাবল প্রাইম অফ এক্সের মান একবার 6 বসাই, 6 বসাইলে 12 ইন্টু 6 মাইনাস 42। তাহলে 6 12 কত আসে, 72। 72 মাইনাস 42 সমান কত, 30 না, 30। এই 30টা হচ্ছে শূন্য থেকে বড়। আবার আরেকটা হচ্ছে কত, 1, এফ ডাবল প্রাইম অফ 1 ইকুয়ালস টু 12 ইন্টু 1 মাইনাস 42। তাহলে 12 মাইনাস 42 সমান কত, 28 না, সরি মাইনাস 28, লেস দেন 0। এ 28 বলতেছি কেন, 30 মাইনাস 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, তুমি এক্সের মান এখানে বসানোর পর তুমি ধনাত্মক হইতে পারো, ঋণাত্মক পাইতে পারো। মাথায় রাখবা হচ্ছে যদি তুমি গ্রেটার দেন 0 পাও, 0 থেকে বড় পাও, এর মানে এক্সের এই মানের জন্য তুমি পাবা হচ্ছে সর্বনিম্ন মান, আর এটার জন্য সর্বোচ্চ মান। এর মানে খেয়াল করো, আমি এক্সের মান বের করলাম কি হিসাবে, ঢাল শূন্য হিসেবে। এর মানে এদের জন্য গুরুমান লঘুমান পাবো। অ্যান্ড গুরু নাকি লঘু কীভাবে বুঝবো, সেই মানগুলোকে ডাবল ডিফারেন্সিয়েশন বসায় দাও। বসানোর পর আমরা এখন আর কেন করতেছি সেটা ব্যাখ্যা করতেছি না। বসানোর পর তুমি যে কাজটা করবা, মান বসানোর পর আনসারটা 0 থেকে বড় আসতে পারে, ছোট আসতে পারে। 0 থেকে বড় আসলে সর্বনিম্ন, আর ছোট আসলে সর্বোচ্চ। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 6-এর জন্য 0 থেকে বড় আসছে, এর মানে এক্সের মান 6 হলে সর্বনিম্ন মানে হচ্ছে আমরা লঘুমান পাবো, আর এক্স ইকুয়ালস টু 1 হলে আমরা পাবো সর্বোচ্চ বা গুরুমান।
তো তোমাকে তো বের করতে বলছে গুরুমানটা, কার? এই ফাংশনের গুরুমান। তাহলে আমাদের এই ফাংশনের গুরুমান কার জন্য পাবো? x = 1 এর জন্য পাবো। লঘুমান কার জন্য পাবো? x = 6 এর মান পাবো জন্য পাবো। সুতরাং আমরা বলতে পারি গুরুমান সমান f অফ কত? 1। এর মানে 2 × 1³ - 21 × 1² + 36 × 1 - 20 = সেই গুরুমানটা হবে -3। আর লঘুমান যেটা, মানে আমি ওখান থেকে দেখে ডাইরেক্ট বলে দিচ্ছি কারণ এত ক্যালকুলেশন করার টাইম নেই। f অফ 6 2 × 6³ - 21 × 6² + 36 × 6 - 20 = -128 পাবো। তাহলে দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের ধাপটা খেয়াল করো। তাহলে আমাদের এখানে যে ধাপটা, এই ধাপটা যদি তুমি খুব ভালো করে খেয়াল করো, তুমি কি পাবা? ভাইয়া সিম্পল হিসাব, আমার প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করব, সেটা ডান নির্দেশ করে তার মান 0 ধরবো। 0 ধরলে x এর মান পেয়ে যাব, সেই x এর মান ডাবল ডিফারেন্সিয়েশনে বসাবো। যদি >0 হয় ওই x এর জন্য সর্বনিম্ন পাবো, আর যদি <0 হয় ওই x এর জন্য সর্বোচ্চ পাবো। সেই x এর মানটা ফাংশনে বসাই দাও। তাহলে যার জন্য তুমি তো জানো না, তুমি জানো যে এই দুটো বিন্দুতে সর্বোচ্চ সর্বনিম্ন পাবা, কিন্তু যে কার জন্য সর্বোচ্চ কার জন্য সর্বনিম্ন সেটা ভেরিফাই করতে, যেটা দিয়ে ভেরিফিকেশনের পর আমি জানি এটার জন্য পাবো সর্বনিম্ন, এটার জন্য পাবো সর্বোচ্চ। তাহলে 6 এর জন্য যেহেতু সর্বনিম্ন পাবো, তাহলে সর্বনিম্ন বা লঘুমানের জন্য 6 বসাইলাম, আর সর্বোচ্চ বা গুরুমানের জন্য 1 বসাইলাম। আনসার শেষ। এতটুকুই ছিল আমাদের অন্তরীকরণের বেসিক কনসেপ্ট। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আর একটা ম্যাথ দেখাই, আমাদের এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছিল। এই ধর এই ম্যাথটা আমরা একটু দেখাই। ম্যাথটা y = √x + √x + √x প্লাস অসীম পর্যন্ত। বললো এত হলে dy dx = হোয়াট? অনেকেই পারে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তো আমরা একটু দেখাই। তুমি যদি এটাকে বর্গ করো y² পাবা, x + √x প্লাস, এর মানে কি? এর মানে এখন যদি তুমি চিন্তা করো, দেখো একটু ভালো করে, এই যে অংশটা এটাকে চাইলে তুমি y বলতে পারো। প্রশ্ন হলো ভাই কীভাবে? ভাই সিম্পল হিসাবটা কি ভাই? আমাদের এখানে এই যেটা ছিল, এটা মানে কি একটা x প্লাস আরেকটা প্লাস আরেকটা প্লাস অসীম সংখ্যক। এটা করছো মানে কি একটা x কমে গেছে। অসীম থেকে যদি একটা কমে যায় কোনো সমস্যা আছে? না। আমরা জানি অসীম থেকে একটা দুইটা কমলেও অসীমের কোনো পরিবর্তন হয় না। যেমন সাগর থেকে 1 বালতি পানি নিয়ে নিলে সাগরের পানির উচ্চতার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটাকে বলে দিতে পারবো y। এটাই হচ্ছে আমার মেইন ট্রিক্স। y², তাহলে আমরা বলতে পারি কত? x + y। এবার তুমি অন্তরীকরণ করো, y² করলে পাবো 2y, এটা তো x না, ওই কারণে আবার অন্তরীকরণ করো dy dx। আর x কে করলে পাবো 1, y কে করলে পাবো dy dx। আর দুইটাকে এক পাশে আনলে 2y - 1 * dy dx = 1। সো উই ক্যান সে দ্যাট dy dx = 1/2y - 1। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের ওই যে ব্যক্ত অব্যক্ত সমীকরণ পড়ছিলাম না, ওই কনসেপ্টটা আমি মেবি এটা দেখাইতে ভুলে গেছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, ওই জন্য দেখাই ফেললাম। আর তোমাদের কাজ হচ্ছে অন্তরীকরণের যে আমাদের আরও অনেকগুলো ম্যাথ তোমরা দেখবা যে আমি অলরেডি সব টাইপস তোমাদেরকে করাই ফেলছি। তোমাদের কাজ হচ্ছে এখন প্রশ্ন ব্যাংক থেকে প্রত্যেকটা করে ফেলা, আর ইমিডিয়েটলি তোমাদেরকে আমি শিট দিয়ে দিব। তো তোমরা প্রত্যেকটা করে ফেলবা, কোনো প্রবলেম পেলে আমাকে পার্সোনালি জানাবা। বাট কথা হচ্ছে অন্তরীকরণ কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এবং আমি প্রত্যেকটা টপিকস টাচ করে গেছি। তো যেহেতু টাচ করে গেছি
তোমার আশা করি সলভ করতে কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। যে এই যাবৎকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন তোমাকে দেখে নিতে হবে। সব কোনো প্রবলেম পাইলে আমাকে সাথে সাথে জানাবা, আর না গ্রুপে ডিসকাশন করবা, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে যোগাযোগকরণ দিয়ে। তবে যোগাযোগকরণ আমি শুরু করবো হচ্ছে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওর পরে থেকে, দ্যাট মিনস 47 মিনিটের ভিডিও যেটা ছিল তারপরে থেকে। সো সবাই আগামী ক্লাসের আগে এটা দেখে রাখবা। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।